আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 24 শিক্ষার্থীদের উপর আবারও স্থানীয়দের ব্যাপক হামলা, আহত 15। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 24 শিক্ষার্থীদের উপর আবারও হামলা করেছে স্থানীয়রা। আজ 12টার দিকে বিশ্ববিদ্যালয়ে 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সমঝোতা করতে গেলে এই হামলা করা হয়। এরপর জানাবো সাংবাদিকদের ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন, নূর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আছে, 1 সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া হতে পারে। আজ তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে 123টি সংগঠন 1604 বার বাংলাদেশে অবরোধ করেছে 1 বছরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর 1 বছরে 123টি সংগঠন 1604 বার বাংলাদেশে অবরোধ এবং সংঘর্ষের ঘটনায় জড়িয়েছে। আজ সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এবারে জানাবো ডাকসু নির্বাচন, ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেল জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। এর আগে বাম জোটের নেত্রী ফরহাদের বিরুদ্ধে একটি রিট দায়ের করেন। এবারে জানাবো বিচারপতি আখতারুজ্জামানের পদত্যাগ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে বন্যায় আরও ৩৩ জনের মৃত্যু, পরিস্থিতি অবনতির আশঙ্কা। ইতিহাসের সবথেকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব সহ বিস্তীর্ণ এলাকা। পাঞ্জাবে নতুন করে নিহত হয়েছে ৩৩ জন। এর আগে ২৫০ জনের অধিক মানুষ মৃত্যুর খবর পাওয়া গেছে। অবস্থায় পুরো পাকিস্তান জুড়ে মারা গেছে প্রায় ৫০০ জনের অধিক। বন্যা কবলিত ২০ লাখের বেশি মানুষ এখন পাকিস্তানে পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিনিয়ত মারা যাচ্ছে অসংখ্য মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাংবাদিকদের ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বললেন, নূর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে, 1 সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া হতে পারে। আজ তিনি সব তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা ভালো নেই। নূর ভালো নেই, তিনি কোনো কিছুই করতে পারছেন না। খুবই অসহায়ভাবে এখনো পড়ে আছেন ভিপি নূর। ভিপি নূরের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে পড়েছে। সবাই ভিপি নূরের জন্য দোয়া করছে, কারণ তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তার নাকের হাড় এবং চোয়ালের হাড় সেদিন সেনাবাহিনীর পিটুনিতে ভেঙে গেছে। একের পর এক তার উপর হামলা হচ্ছে। প্রতিনিয়ত হামলায় তিনি একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অবস্থায় ভিপি নূরের অবস্থা আরও
আশঙ্কাজনক অবস্থা দেখা দিয়েছে, কিন্তু বর্তমানে তার সিটি স্ক্যান, এমআরআই সহ বিভিন্ন রিপোর্টে তার স্বাস্থ্যের অবস্থা আগের থেকে কিছুটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। এজন্য সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে ভিপি নূরকে যদি উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় তাহলে বিদেশে নেওয়া হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভিপি নূরের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এ অবস্থায় এখনও তিনি হাসপাতালে ভর্তি, তবে আশা করা হচ্ছে আগামী 7 থেকে 8 দিন পর তিনি হয়তো বাসায় ফিরতে পারবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেছে ডাক্তারেরা। 24 শিক্ষার্থীদের উপর আবারও স্থানীয়দের হামলা, আহত 15। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আবারও স্থানীয়দের হামলা ঘটনা ঘটেছে। অবস্থায় দুই পক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলমান রয়েছে। অবস্থায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে ব্যাপক আকারে হামলার ঘটনা ঘটছে। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবস্থায় চবির সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন তারা তাদের এক সহপাঠীর উপর বর্বরচিত হামলার ঘটনায় ক্যাম্পাস উত্তাল হয়ে পড়ে এবং এরপরই তারা ওই ফ্ল্যাটে গিয়ে হামলা এবং ভাঙচুরের মতো সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত এলাকাবাসী মাইকে ঘোষণা করে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা শুরু হয়। অবস্থায় পুরো চবি এলাকা এখন সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। অবস্থায় আজ নতুন করে সংঘর্ষে 15 জন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মধ্যরাত থেকে এই সংঘর্ষ শুরু হয়। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক এক শিক্ষার্থী রাতে তার বাসায় ফিরে যান এবং ওই বাসায় ঢুকতে চাইলে রাত বেশি হয়েছে এই এক্সকিউজ দেখিয়ে ওই বাসার ফ্ল্যাটের দারোয়ান ওই শিক্ষার্থীকে মারধর করে। এই ঘটনায় ওই শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ে এসে তার সহপাঠীদের বিষয়টি নিশ্চিত করে। এরপর তার সহপাঠীরা মিলে ওই ফ্ল্যাট ভাঙচুর করতে যায়। অবস্থায় চট্টগ্রামের সাধারণ মানুষ মাইকে ঘোষণা করে সব মানুষদেরকে এলাকায় নিয়ে আসে এবং শেষ পর্যন্ত ওই এলাকায় সবাই জড়ো হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। অবস্থায় দুই পক্ষের মধ্যে এখনো পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে। দফায় দফায় সব সংঘর্ষের ঘটনা ঘটছে। এখনো পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কেউই থামছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন অনেকটা ব্যর্থ হয়ে গেছে। 123টি সংগঠন 1604 বার অবরোধ করেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর 123টি সংগঠন 1604 বার বাংলাদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে। সব আন্দোলন সংগ্রামের কারণে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বিপাকে পড়েছে। এরপরও অন্তর্বর্তীকালীন সরকার ধৈর্য ধরে সব রকম পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময় দেশে যতটা বিশৃঙ্খল পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি বিগত কোনো সরকারের সময় সেটি হয়নি। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিশ্চিত হয়েছেন এবার তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চান। তা না হলে আগামীতে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেটি আমরা সেইভাবে রাখতে পারব না। এদেশের মানুষ কিছু লোক এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, তারা প্রতিনিয়ত নানা ধরনের অপকর্ম করছে এবং তারা প্রতিদিন সড়ক অবরোধ করে সাধারণ নিরীহ মানুষদের কষ্ট দিচ্ছে। এইভাবে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। সুতরাং সরকার তাই একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন দিয়ে দেশটার একটি রাজনৈতিক দলের কাছে শাসনভার তুলে দেওয়ার জন্য সরকার চাইছেন এবং সে অনুযায়ী আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি বলে জানান তিনি। ডাকসু নির্বাচন ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসান আলীর বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেছেন। আজ রিট আবেদন শুনানির জন্য কার্যতালিকা
তালিকায় 285 নম্বরে ছিল। এর আগে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক পদপ্রার্থী বি.এম. ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, ডাকসু নির্বাচনে সাদিক কায়েম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল। এ কারণে তিনি এখন রাজনীতি করতে পারবেন না, তাই তার বিরুদ্ধে এই রিটটি দায়ের করা হয়েছে। অপরপক্ষে সাদিক কায়েম জানিয়েছেন, আমার বিরুদ্ধে আপনারা রিট করে কোনো কিছু অগোচর করেননি। এটি আমার জন্য ভালো হয়েছে, কারণ রিট না করে আপনারা এআইয়ের মাধ্যমে কিংবা আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতেন। এ বিষয়টির চেয়ে সরাসরি আপনারা আইনিভাবে আমার বিরুদ্ধে যে রিট করেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ। এখন আদালতের মাধ্যমেই নিশ্চিত হয়ে যাবে আমার বিষয়টি। এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।